This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। বিগ ব্রেকিং বলা যেতে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। আচমকা বহু ব্যবহারকারীর এক্স অ্যাকাউন্ট খুলছে না। আমার সহকর্মী সোমনাথ আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, আমরা জানি এক্সে প্রচুর ভিআইপি ভিভিআইপির অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সেই এক্স কিভাবে বিপর্যস্ত, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? মাঝে মধ্যেই কিন্তু এক্স হ্যান্ডেল বা যেটা আগে টুইটার ছিল সেটা কিন্তু টেকনিক্যাল কারণে মাঝে মাঝেই বিপর্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই পরিষেবা চালু হয়ে যায়। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা এই কারণেই অভূতপূর্ব যে এক্স কর্তৃপক্ষ হয়তো মনে করছেন যে কোনোভাবে এই যে ব্যাঘাত ঘটা এর পেছনে সাইবার হামলার একটা ভূমিকা থাকতে পারে এবং কারা এই সাইবার হামলা চালিয়েছে, আদৌ চলেছে কিনা, চললেও কিভাবে চলেছে সেগুলো কিন্তু এখনো কোনো স্পষ্ট নয়। কিন্তু এটা ঘটনা যে এইবারই প্রথম এই বিশ্বজুড়ে যখন এক্স হ্যান্ডেল বন্ধ বা থমকে দাঁড়িয়েছে তখন তার পেছনে সাইবার হামলা রয়েছে বলে মনে করা হচ্ছে। এ তো তাহলে বড় খবর সোমনাথ, যে সাইবার হামলা, তাও আবার এক্স প্ল্যাটফর্মে, কারণ অন্যান্য সময় বলা হয় সার্ভার ডাউন রয়েছে, কিছুক্ষণের জন্য সার্ভার ডাউন থাকায় সমস্যা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যা তথ্য পাওয়া যাচ্ছে সার্ভার ডাউন নয়, সার্ভার হ্যাক হতে পারে, এরকমই একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এক্স কর্তৃপক্ষের তরফে। কারণ দীর্ঘক্ষণ অনেকের অ্যাকাউন্ট খুলছে না, তাই কোথাও সার্ভার হ্যাক হচ্ছে না তো, কোথাও একটা সাইবার হামলা হচ্ছে না তো, সেই আশঙ্কায় কিন্তু উঠছে এবং দ্বন্দ্ব বাড়ছে ইতিমধ্যে। বিশ্বজুড়ে যা খবর পাওয়া যাচ্ছে, বিশ্বজুড়ে বিপর্যস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। আচমকা বহু ব্যবহারকারীর এক্স অ্যাকাউন্ট খুলছে না, ভারতেও অনেকের এক্স অ্যাকাউন্ট খুলছে না। সার্ভার ডাউন নয়, সার্ভার হ্যাক হতে পারে বা সাইবার হামলা হতে পারে বলে এক্স কর্তৃপক্ষ সেরকমই জানাচ্ছে। তবে তারা কাজ চালাচ্ছেন এবং এর পিছনে কারণটা তারা খোঁজার চেষ্টা করছেন। আমরা বারবার দেখাচ্ছি পাশে, যখনই কেউ তার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অনেকের অ্যাকাউন্টে বারবার রিট্রাই লেখা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে এক্স কর্তৃপক্ষ বলছে যে কিছুক্ষণের জন্য এই সমস্যা দেখা দেয়, তবে এবারে অভূতপূর্ব দীর্ঘক্ষণ এই সমস্যা রয়েছে। তাহলে কি সাইবার হামলা? প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। দেখুন, বিগত 48 ঘন্টায় সংবাদ শিরোনামে ছিল রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তৃণমূল কংগ্রেসের বরিশাল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব সপ্তমে পৌঁছেছে, সংঘাত সপ্তমে পৌঁছেছে। সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেছে রাজভবন। নিঃসন্দেহে বড় খবর, ডিটেল নেব দীক্ষার কাছ থেকে। দীক্ষা, দেখো, এখনো সূত্র নয়, রাজভবন সরাসরি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে রাজভবনের তরফ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 151 এবং 152 হচ্ছে মূল যে দুটি ধারা, সেই দুটি কিন্তু বলা যেতে পারে তার পানিশমেন্ট 7 বছর, অর্থাৎ সেটি শাস্তিযোগ্য ধারা এবং বেলেবেল নয়, অর্থাৎ নন বেলেবেল ধারা। তাছাড়াও রয়েছে বিএনএস এর 196 197 196 একে 197 এবং বি সেকশন 353 1B এবং সি এবং সেকশন 353(2) এবং বিএনএস এর 223 অর্থাৎ যার পানিশমেন্ট 151 এবং 52 মূল বক্তব্য হচ্ছে যেখানে ভারতের ন্যায় সংহিতায় বলা হচ্ছে যে ভারতের প্রেসিডেন্ট বা যে কোনো স্টেটের গভর্নরকে তার কাছ থেকে তার যে আইনগত বা সংবিধানযোগ্য যে কাজ থেকে বিরত থাকতে হবে, তাকে যদি নজর রাখো। দীক্ষা, ধন্যবাদ আপাতত তোমাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবার আগে আমরা কথা বলেছিলাম, সবার আগে TV9 বাংলা কি রিঅ্যাকশন দিয়েছেন তিনি, শুনুন। যারা ওরকম হাজারটা সিবি আনন্দ বোস দেখেছি, ফালতু একটা লোক, থার্ড গ্রেডের লোক একটা চির প্রতিদিন উস্কানিমূলক কথা তো ওই বলে গেছে। পশ্চিমবাংলার জনগণ তো উস্কানি উনি দিয়েছেন। ওই যতগুলো ধারা বলে না, সব ধারাগুলো ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করে। ওকে তোরাই ভয় করি নাকি? ওর কোনটাতে ক্রিমিনাল কেস হয়, কোনটা ক্রিমিনাল অফেন্স হয়, তার কোনো ধ্যান ধারণা নেই। আর এই কথোপকথনের পরে, এই বক্তব্যের পরে, এই অ্যাকশনের পরে রাজনৈতিক দলগুলো তারা কোন দল কি প্রতিক্রিয়া দিয়েছে শুনুন। যারা সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে মানে না, কল্যাণ ব্যানার্জির মতো লোক, তাদের জন্যই সমস্যা হচ্ছে। আপনি রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন, তার তো তথ্য প্রমাণ দিতে হবে আপনাকে। আপনি বিনা তথ্য প্রমাণে উল্টো পাল্টা বলবেন, তা তো চলতে পারে না। এসব ছেড়ে দিন না, রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করুন। আর পদত্যাগ করে বলুন, এতদিন ধরে তো তৃণমূলকে প্রশ্রয় দিয়েছি মুখ্যমন্ত্রী, আপনি আবার অন্তত কল্যাণকে সরান।
কল্যাণ মার্কা বাহিনীরাই তৃণমূলের সম্পদ, তৃণমূল তার থেকে বেরোতে পারবে না। আর এই রাজ্যপাল মার্কা অপদার্থরাই বিজেপির ভরসা, তাদের নিয়ে বিজেপিও চলবে না। কোনো দ্বন্দ্বের বিষয় নেই। রাজ্যপাল রাজভবনে বসে রাজনীতি করলে তার পাল্টা প্রত্যুত্তর রাজনীতির ভাষাতেই হবে। রাজ্যপাল রাজভবনে বসে রসগোল্লা চুললে উনি পাল্টা মালাই চমচম পাবেন, উনি যদি ইট ছোড়েন পাল্টা পাটকেল পাবেন। রাজভবনটা জনগণের ট্যাক্সের টাকায় চলে, ওটা পার্টি অফিস নয় বিজেপির। যদি রাজনীতি করতে হয়, পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে হয়, মুরলীধর লেনে বিজেপির অফিসে বসে দিন। যদি রাজভবনে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে হয়, তাহলে পাল্টা কল্যাণদা যেরকম স্টেটমেন্ট দিয়েছেন আগামী দিন আবার সেই স্টেটমেন্ট খেতে হবে। দেখুন, আজকে 18 তারিখ, কিন্তু 15 তারিখ এই ঘটনার সূত্রপাত। সেদিনকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। আর এর প্রেক্ষিতে রাজ্যপাল কি বলেছিলেন গতকাল? It is in gross violation of the Bharatiya Nyaya Samhita, various sections of that. It's a very serious criminal offence which has to be dealt with in that manner. I have ordered the Raj Bhavan to lodge a formal complaint with the police in Bengal. They have to do the investigation. An attempt is being made to thwart the Constitution of India, to question the rule of law and incite people to violence. This cannot go on. This will certainly be dealt with in the strongest possible way, including legal action. এনুমারেশন ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরমেন্সে খুশি নয় নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতায় এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এখনো ফর্ম দিয়ে উঠতে পারেননি বিএলওরা। এক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটার লিস্ট রিভিশন নিয়ে বড় অভিযোগ বিজেপির। বহু জায়গায় বিএলওরা তৃণমূল নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বেআইনি এসআইআর ক্যাম্প চালাচ্ছেন বলে অভিযোগ করছে বিজেপি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, নির্বাচন কমিশন কলকাতার পারফরমেন্সে খুশি নয়, অনেক জায়গায় ফর্ম বিলি হয়নি। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছে। শ্রাবন্তী, ঠিক কি বলা হলো কমিশনের তরফে? দেখো, যেখানে দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে এনুমারেশন ফর্ম বিলিতে পশ্চিমবঙ্গ খুব ভালো রয়েছে, কিন্তু দুই কলকাতার যে কাজ সেটাতে খুব একটা সন্তুষ্ট নয়। তুলনামূলক নর্থ কলকাতা কিছুটা ভালো কাজ করলেও দক্ষিণ কলকাতার কাজে একেবারেই আজকে খুশি হতে পারেনি কমিশন। এখানে জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা আছেন তারা সরাসরি জানতে চান কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। আগামী 10 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যাবতীয় ফর্ম নিয়ে ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভিডিও ধন্যবাদ। আর এবার ভুয়ো ভোটার ধরতে নির্বাচন কমিশন প্রযুক্তির ব্যবহার করছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। কিভাবে? ফটো স্ক্যান করলেই ধরা পড়ে যাবে যে সেই ফটো ভুয়ো কিনা, মানে কোনো ভোটার যদি ভুয়ো ফটো ব্যবহার করে সেটা এআই স্ক্যানের সাহায্যে ম্যাপিং করে নেবে। তার পাশাপাশি আরও তথ্য রয়েছে যেটা জানা যাচ্ছে যে একই ব্যক্তির যদি দুখানা ভোটার কার্ড থাকে সেটাও এই এআই এর মাধ্যমে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। আগামী 9 ডিসেম্বরের পর এআই টেকনোলজি ব্যবহার করবে কমিশন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে দেশের যে কোনো প্রান্তে কোনো ভোটারের দ্বিতীয় কার্ড আছে কিনা সেটাই দেখবে নির্বাচন কমিশন। ব্যাপারটা হচ্ছে ধরার উপায় বলতে গেলে এআই যেভাবে কাজ করছে, যেমন আমরা চ্যাটবট মানি কারোর নাম্বার, সহজভাবে বোঝাতে গেলে কারোর নাম্বার যদি আমরা এখন এআই এর মাধ্যমে সার্চ করি সেটা কোন কোন জায়গায় ইউজ হয়েছে সেটা 1 মিনিটের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। সেরকম ভাবেই ভোটার যে আইডেন্টিফাই যে নাম্বার, মানে ভোটার হোক বা আধার হোক, যে নাম্বারটি হয় সেই ইউনিক নাম্বারটা কোথায় কোথায় ইউজ হচ্ছে, সেটা 2 জায়গায় ইউজ হচ্ছে কিনা, কেউ মারা গেলে সেটা আবার নতুন ভাবে ইউজ হচ্ছে কিনা, এই যে ভুয়ো যে বিষয়গুলো ঘটছে এগুলোকে আইডেন্টিফাই 1 মিনিটে বেরিয়ে যাবে। যদি এটা একটা ডাম থেকে যে আধারের যে আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মাধ্যমে যদি এই জিনিসগুলো আপডেটেড থাকে, আমরা যদি কাউকে আইডেন্টিফাই করতে চাই, কারোর ফটো দিয়ে হোক, কারোর রেটিনা চেকিং দিয়ে হোক, কারণ আধার নাম্বার দিয়ে হোক, এটা ইজি আমরা ফাইন্ড আউট করা সম্ভব এআই কে ইউজ করে। ইটস লাইক এ চ্যাটবট বেসিক্যালি। তো সেখানে যদি যখনই আমরা কোয়ারি গুলো পাঠাবো সেই কোয়ারি আমাদের রেজাল্টটা আইডেন্টিফাই করে দেবে। যখন দেখা গেল অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত তুলে কপি পেস্ট করে দিয়েছে আমাদের ভোটার লিস্টে, ডবল এন্ট্রি কোথায় ছিল?
এআই নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে ক্যালেন্ডার দেখে দেখে যে রাজ্যে নির্বাচন আসছে সেখানে রং বদলাতে বদলাতে এক এক ধরনের আচরণ করতে করতে চলেছে নির্বাচন কমিশন। এ রাজ্যে এসআইআর চলছে, আর এসআইআর শুরুর পর থেকে এই রাজ্য মানে ভারত ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে বাংলাদেশিদের মধ্যে। একের পর এক বাংলাদেশি বস্তি যেখানে গজিয়ে উঠেছে সেখানে এখন ঘরে ঘরে তালা ঝুলছে। এমনই এক বস্তিতে গিয়েছিলাম আমরা, মানে TV9 বাংলা আটঘরা। দেখুন সেখানকার ছবি। এসআইআর শুরু হওয়ার পর থেকেই রাজারহাট নিউটাউন সহ এই এলাকাতে যে সমস্ত বস্তি রয়েছে বা সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকেই কিন্তু নিজেদের ভাড়ার যে ঘর বা নিজেদের যে বাসস্থান সেগুলো ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছেন, এবং সেক্ষেত্রে তাদের যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই দাবি করছেন যে এই সমস্ত বস্তি এলাকার অনেক জায়গাতেই যে সমস্ত বসবাসকারীরা ছিলেন বা বস্তিবাসীরা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু বাইরে থেকে বা অন্য জায়গা থেকে এসে তারা বসবাস করতেন। এমনকি এসআইআর শুরু হওয়ার পরেই তারা আতঙ্কে দুশ্চিন্তায় নিজেদের ভাড়ার ঘর বা যে জায়গাতে তারা বসবাস করতেন সেই এলাকা ছেড়ে তারা চলে যেতে শুরু করেছেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে মাঠপাড়া বস্তি এলাকাতে, এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা পরপর যে বস্তির ভেতরে থাকা যে ঝুপড়ি ঘর সেই ঘরগুলোর বেশ কয়েকটা ঘর কিন্তু তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এই একটি ঘর যেমন তালাবন্ধ অবস্থায়, তার পাশের আরও একটি ঘর এবং তার পরবর্তীতে আরও একটি ঘর, এ ধরনের বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, এখানে অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা কিন্তু যেটা দাবি করছেন যে এই সমস্ত তালাবন্ধ যে ঘরগুলো রয়েছে এই ঘরে যারা বসবাস করতেন তারা বাংলাদেশ থেকে আসা নাগরিক ছিলেন, এবং এখানে এসে তারা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ গৃহ সহায়িকার কাজ করতেন বা কেউ দিনমজুরের কাজ করতেন, কিন্তু এই এসআইআর শুরু হওয়ার পর থেকেই তাদের কাছে যথাযথ কোনো রকম নথিপত্র না থাকায় তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আর সেই দুশ্চিন্তার জায়গা থেকেই কিন্তু তারা তাদের এই ঘর তালাবন্ধ করে এখান থেকে অন্যত্র চলে গেছেন। এখন তারা কোথায় গেছেন সে বিষয়ে তারা স্পষ্টভাবে কিছু জানাতে পারছেন না। এই যে যারা বাসিন্দারা তারা যারা এলাকা ছেড়ে চলে গেছেন তারা কোথায় গেছেন, তারা কি তাদের নিজেদের দেশে ফিরে গেছেন? যদিও এখানকার এই যে মুজিবুর গাজীর মতন যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এরা বাংলাদেশ থেকেই এসেছিলেন, আবার বাংলাদেশেই ফিরে গেছেন। ক্যামেরায় মাখন পাত্রর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেক জায়গায় থাকে তারা, কারণ এফআইআর সংবাদ শুনে তারা অনেকে সবাই চলে যাচ্ছে। এখন তো প্রায় নাই বললেও চলে। পরিবার নিয়ে থাকতো, এই নোংরার কাজ করতো, কেউ রাবিশ বালির কাজ করতো, বিভিন্ন ধরনের যে কাজ করতো সেই কাজ করতো। তাতেও এফআইআর হচ্ছে, এমএসসি হবে, এই ভয়ে ধরা পড়ে যাবে তখন, তাই সবাই আগেতে চলে যাচ্ছে। অনেকে কীভাবে জানি না, অনেকে হয়তো কাজ করেছিল তাও তারা ভয়তে চলে যাচ্ছে। এর আগে বহু আগে আমার বাড়ি বাংলাদেশ ছিল, 2 সালে আমি চলে এসেছিলাম। যদি যেদিন থাকতে পারি ততদিন থাকলাম, না পারলে দায়িত্বে চলে থাকার তো কোনো ইয়ে নেই। ও বহুত দিন আশেপাশে সব ছিলাম, তারা চলে গিয়েছে। আর আমরা এই দেশীয়, আমাদের বাড়ি মালঞ্চে রাজবাড়ি, আমরা এইখানে থাকি ভাড়া। কতদিন ধরে আছেন? তো আমরা আছি 17-18 বছর হয়েছে। যারা চলে গেছে তারা কোথা থেকে এসেছিল, কোথায় গেছে? তারা বাংলাদেশে, কে বলে কোথায়, এইদিকে কি নাম বলে আমি নিজেই বুঝতে পারি না। বাংলাদেশ ওইদিকে সব বাড়ি। মানে এখানে কি তারা ভাড়া ঘর দিয়ে থাকতো? হ্যাঁ, সব এইসব বস্তি করে এই বস্তিতে থাকতো। দেখুন, আপনাদেরকে নিউ টাউনে আটঘরার ছবিটা দেখালাম, তো সেখানকার বাসিন্দারা কি বলছেন, সেখানকার ঘরগুলোর কি অবস্থা দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবিটা একবার দেখুন। শয়ে শয়ে বাংলাদেশি বাক্স প্যাটরা নিয়ে নিজের দেশে চলে যাচ্ছে। ছবিটা একবার দেখুন। এই ছবি ধরা পড়েছে স্বরূপনগরে। আমরা সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এতদিন ধরে এখানে কি করছিলেন, বৈধ কাগজপত্র ছিল কি, হঠাৎ করে কেন পালিয়ে যাচ্ছেন? ক্যামেরার সামনে তাদের স্বীকারোক্তি, এসআইআর শুরু হয়েছে এই দেশে, তাই তারা চলে যাচ্ছে তাদের দেশে। ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই চলছে। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে যাচ্ছে। বলছি বাংলাদেশে কোথায় বাড়ি? হ্যাঁ, কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? হ্যাঁ, নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে?
ওই জায়গায় কাজ কাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? দেখুন, এসআইআর চলছে, সীমান্তে এরকম ছবি, এরকম স্বীকারোক্তি, রাজনীতি হবে না, হতেই পারে না। কোন পক্ষ কি বলেছেন শুনুন। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না। ওরা বলে বর্ডার খুলে রেখেছ, আমরা বলি মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি, তুমি বর্ডার খুলে রেখেছ, জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ। আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয়, বিজেপিকে আনতে হবে। কিছু অন্য ছবি ব্যবহার করে অপপ্রচার হচ্ছে। 2 নম্বর হচ্ছে, যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে। যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে, তাহলে তো এই তদন্তটা করতে হবে, সেই লোকগুলি ঢুকলো কি করে, কিসের বিনিময়, ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে নিতে হবে। এসআইআর আবহে নতুন তথ্য দিচ্ছেন নিশীথ প্রামাণিক। কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে আমাদের রাজ্যে যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় বেশিরভাগ অনুপ্রবেশকারীদের বাস। সীমান্তবর্তী গ্রামগুলোর প্রায় 50% বেশি বাসিন্দা অনুপ্রবেশকারী। এসআইআরে প্রায় 1.5 কোটি ভোটারের নাম বাদ যাবে। 2002 के बाद कम से कम 50% घुसपैठ हुए हैं, जिसमें ज़्यादातर जो है मैं ये कहना चाहूँगा कि जिसमें ज़्यादातर बांग्लादेशी घुसपैठी ही आए हुए हैं। और एसआईआर के माध्यम से आपको धीरे धीरे पता चल रहा है कि कैसे किस तरह से बांग्लादेश से घुसपैठ यहाँ पर होता था। और जो है यहाँ का जो आम नागरिक का जो सुविधाएँ है, आम नागरिक यहाँ पर टैक्स देते हैं और उसका सुविधाएं जो है ये बांग्लादेशी लोग ये लेते हैं। भारत में, इस देश से जिन मुस्लिम को प्यार है, हम उनको स्वागत करते हैं। जो इस देश की नागरिक पहले से है, जिसका जन्म यहाँ पर हुए हैं, जिसका दादा परदादा यहाँ पर रहे हैं, उसको हम लोग स्वागत करते हैं। लेकिन जो अधिकार के बाहर भी जो बांग्लादेश से घुसपैठ करके यहाँ आते हैं और यहाँ की लोगों की जो टैक्स की बेनिफिट है वो लेते हैं, उनको कभी भी हम लोग समर्थन नहीं करते हैं। नाम बोलुक ना, एरकम एक नाम बोलुक जे जार बाबा मान जे व्यक्तिर 30 जन सन्तान आछे এই 3টে অঞ্চলে, ও যদি নাম বলতে পারে রাজনীতি করব না, যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে পারে। ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে, চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সীমান্ত এলাকায় ওই যেসব জায়গায় মিনি পাকিস্তান বলেছে সেখানে যাবে। কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা নেই, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। এসআইআর নিয়ে একের পর এক হুমকি ফুলঝুরি, আর এবার এই হুমকি দিয়ে বিতর্কে বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা বাবু দাস। তিনি কি বলছেন যে যদি একটা বৈধ নাম বাদ পড়ে তাহলে বিজেপির দালালদের নাকি তিনি অজয় নদে বিসর্জন দেন। ভরা জনসভায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও সেখানে উপস্থিত। তার সামনেই হুমকি বোলপুর ব্লকের তৃণমূলের সহসভাপতি বাবু দাসের। আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, যেমন আমরা শ্মশান ঘাটে হরি বলে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরি বলে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। তবে চুপ করে নেই বিজেপিকে মারলে পাল্টা সেও মার খাবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতি। বাবু দাসের আগে কি ক্ষমতা ছিল, আগে কি দলে তার জায়গা ছিল, আর এখন কি জায়গা বোলপুরের মানুষ জানে আর ও নিজেও জানে। অতএব ওর ক্ষমতার বাইরে ও কথা বলে ভাবছে আমি তৃণমূলের আবার সেই আগের মতো যেই জায়গায় ছিলাম সেই জায়গা পাবো। তো ও যদি বিজেপির লোককে মারতে যায়, তো বিজেপির লোকের কি হাত পা নাই নাকি?
ও যদি মারে তাহলে ও মার খাবে। সম্প্রতি আপনাদেরকে দেখালো না যে বোলপুরে একজন তৃণমূল নেতা এরকম নিদান দিচ্ছেন। আসলে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এই তৃণমূলের ছোট মাঝারি কুচো নেতারা বিভিন্ন সময় বিভিন্ন নিদান দিয়ে এসছেন। খড়দার একজন তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বলছেন যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদেরকে গাছে বেঁধে বিচুটি পাতা খসে দেবেন। সেই নেতা, তিনি এলাকার নেতা, এলাকার মোটামুটি নাম ডাক রয়েছে তার, তিনি পোস্ট হোল্ডারও। তার নাম প্রসেনজিৎ সাহা, তিনি খড়দার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। বৈধ ভোটার নাম বাদ যাক, একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায় তা বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে, যাতে চুলকাতে চুলকাতে নিজেদের নামটা বাদ চলে যায়। দুদিন বাদেই ওই এলাকায় আমরা ঘুরে এসেছি। কোথায় আমাদের তো কেউ বাদতে আসেনি বা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেও সামনে আসার ক্ষমতা হয়নি। আর প্রসেন এখন এলাকায় বলছে আমাদের বিজেপি কর্মীদেরকে নাকি আম গাছে বেঁধে রেখে বিচুটি পাতা দেবে। ওর কথার কি গুরুত্ব আছে? ও আমাদের একজনকে যদি গাছে বেঁধে রাখে খড়দার বুকে গাছ কম পড়ে যাবে। ওদের পুরো দলের যত কর্মী আছে সবাইকে গাছে বেঁধে রাখবো। এসআইআর আবহে বৃহৎ আকারে সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস 6 ডিসেম্বর। এই সংহতি দিবসে যে কর্মসূচি, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসে। এসআইআর এর নামে মুসলিমদের নাম কাটতে চায় বিজেপি, এই অভিযোগ করছে শাসক দল। 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি নেই। সংহতি দিবস হচ্ছে সমস্ত ধর্মের সমান অধিকারের বার্তা। সাচার কমিটির রিপোর্টের পর থেকে 2009 ইলেকশন থেকে, লোকসভা নির্বাচন থেকে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের একটা বড় ভোট ব্যাংক। 11 দিয়েছে, 16 দিয়েছে, 19 দিয়েছে, 21 দিয়েছে, 24 দিয়েছে। আর এবার কি কোথাও গিয়ে সেখানে ভাগ বসাতে চলেছে ওয়েসি দল? নিঃসন্দেহে বড় খবর যে খবর পাচ্ছি আমরা, বাংলা ঘেঁষা বিহারের প্রত্যেকটা আসনে বিপুল মার্জিন পেয়েছে ওয়েসির মিম। আর এবার তারা এ রাজ্যে নজর দিয়েছে, জায়গায় জায়গায় ইতিমধ্যে সংগঠন পোক্ত করতে চলেছে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, দেখো গতবারও আজ থেকে 5.5 বছর আগেও এই ওয়েসি তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে উদ্দেশ্য করে যে সংখ্যালঘু ভোট তাদের সম্পত্তি নয়, জেগির নয় তাদের। কিন্তু সেবার ওই ছোটার কাপের মধ্যে একটা ফাঁক রয়ে গেছিল। এবার কি সেই ফাঁকটা ভরাট করতে চাইছে? তুমি যে চত্বরে সাংবাদিকতা করো সেখানে মিমের সংগঠনের বাস্তব রূপটা কি, নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ? না দেখো, বিহারের ফলাফলের পর থেকেই তারা অনেক 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 বেশি চাঙ্গা হয়ে গেছে, সেটা তো নিঃসন্দেহেই বলা যায়। কিন্তু এই প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল, যেটা তুমি বলছো যে, এবং সেখানে এর আগে যেটা দেখা গেছিল সেটা ফাঁকা আওয়াজ অবশ্যই ছিল। কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে তার কিন্তু সংগঠন তৈরির প্রস্তুতি বা একেবারেই ছিল না এমনটাও নয়। এবং যেটা দেখা গেছে এখন তারা কিন্তু নতুন উদ্যমে নেমেছে। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে প্রত্যেকটা বিধানসভায় মালদা জেলাতে তারা প্রার্থী দেবে, কিন্তু তাদের মূলত টার্গেট হচ্ছে 7টা বিধানসভা। সেই 7টা বিধানসভার মধ্যে উত্তর মালদাতে 4টে এবং দক্ষিণ মালদায় 3টে, এবং বিশেষ করে মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, এটা যেমন দক্ষিণ মালদার এই 3টি। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া এবং মালতীপুর, এই 4টি বিধানসভার উপর তাদের একেবারে তীক্ষ্ণ নজর। এবং সেই সমস্ত জায়গাতেই তারা কিন্তু মূলত বুথ কমিটি তৈরি করতে, যেটা এর আগে দেখা যায়নি। সাধারণত জেলা কমিটি বা কিছু কিছু ক্ষেত্রে ব্লকে একটা কমিটি করেই তারা কিন্তু থামাচ্ছি। তুমি ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরছিলে, তবে এ রাজ্যের শাসক দলের সংখ্যালঘু মুখ যারা, সেই হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে। আপনি তো বিভিন্ন সময় বলেছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘুর অসন্তুষ্ট এই রাজ্য সরকারের ওপরে, সেখানে মিম যদি এখানে প্রার্থী দেয়, ইকুয়েশনটা কি হতে পারে? আপনার দীর্ঘ পলিটিক্যাল কেরিয়ার, একবার অনুমান করবেন প্লিজ। দেখুন, মিমের যিনি
নেতা আসাদুল্লাহ ওয়াইসি, তিনি একজন যোগ্য নেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি হায়দ্রাবাদের বাসিন্দা, অর্থাৎ তিনি নন বেঙ্গলি মুসলিম। বাঙালি মুসলিমদের কাছে তিনার কতটা ছাপ পড়বে বা কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটা ভবিষ্যতে কথা বলবে। তবে আমার নিজের দৃষ্টিকোণ থেকে আমি এটুকু বলতে পারি যে বাঙালি মুসলিমদের এখানে সিংহভাগ যে মুসলিম ভোটটা আছে, টোটাল 2.5 কোটির উপর বা তারও বেশি মুসলিম ভোট আছে, সেই ভোট ব্যাংকে অবাঙালির সংখ্যা অনেক কম, অর্থাৎ 40 লাখের মতো অবাঙালি মুসলিম ভোট আছে। আর বাঙালি মুসলিম প্রায় 2,20,30 লক্ষ বাঙালি মুসলিম ভোট আছে। এই বাঙালি মুসলিমদের কাছে আসাদুল্লাহ ওয়াইসি সাহেব খুব একটা ছাপ ফেলতে পারবে না, কারণ উনি থাকেন হায়দ্রাবাদে। বুঝতে পেরেছি আপনার অভিযোগটা বা আপনার দাবিটা খুব পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ব্লক অফিস এবং অঞ্চল অফিস, বুথ অফিস পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমাদের অফিসের কাজ চলছে। আগামী দিন আমার 2026 আমরা ফুলফিলভাবে লড়াই করছি, কারণ আমাদের পশ্চিমবাংলায় 40% সংখ্যালঘুকে মানে বঞ্চিত করা হয়েছে।